রাজনীতির এপিঠ ওপিঠ নিয়ে আইবিটিভি যুক্তরাষ্ট্র স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন চৌধুরী। রাজনীতির এপিঠ ওপিঠের আজকের আয়োজনে আমার সাথে আছেন, আলোচক হিসেবে আছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি এবং আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। স্বাগত জানাচ্ছি আপনাদের দুজনকেই রাজনীতির এপিটোপিটের আজকের আয়োজনে। অবশ্যই জুলাই সনদ নিয়ে এবং তার যে বাস্তবায়নের রূপরেখা আসলো, প্রস্তাবনা আসলো, সেটা নিয়ে কথা বলবো। শুরু করতে চাই এভাবে যে আসলে যেটি দেখলাম যে জুলাই সনদ যেদিন স্বাক্ষর হলো, আমি ডাক্তার জাহিদুর রহমান আপনার কাছ থেকে শুরু করি যে যেদিন দেখলাম স্বাক্ষর হলো সেদিন এনসিপি স্বাক্ষর করলো না এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে আমরা বলতে শুনলাম এটি প্রতারণা হচ্ছে। এখন যখন বাস্তবায়নের প্রস্তাব আসলো জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছ থেকে, তখন বিএনপির পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমরা বলতে শুনছি প্রতারণা হচ্ছে। এর আগেও আমরা দেখেছি এবং এবং দলটির পক্ষ থেকে এরকমটিও বলা হচ্ছে যে একটি দলের হয়ে কাজ করছে এই কমিশন বা সরকার। এর আগেও আমরা অপরপক্ষে এনসিপি বা জামাতকে বলতে শুনেছি একটি দলের পক্ষ হয়ে কাজ করছে। আসলে সরকার কোনো দিকে কি কখনো কখনো হেলে যাচ্ছে, বা কখনো এদিকে কখনো সেদিকে, কেন এমন দেখা যাচ্ছে ডাক্তার জাহিদুর রহমান? ধন্যবাদ। আমরা তো আসলে মন্তব্য করি বা আমরা যদি বিশ্লেষণের জায়গা থেকে দেখি, আমরা কতগুলো এক্সপোজড বিহেভিয়ার দেখবো, কি কি ভাবে আচরণ করছে সরকারের আচরণ। সরকারের অন্তত ঐক্যমত্য কমিশনের ক্ষেত্রে সরকারের যে আচরণ, তাদের যে চিন্তার প্যাটার্ন, সেটার সাথে আমরা একটা বা একাধিক দলের মিল দেখতে পারি। আমি যদি একটা একদম হিস্ট্রি থেকে আসি, আমাদের মূল সংকটটা তো আসলে হয়েছে সংবিধান সংস্কার করা নিয়ে। বাকি কমিশনগুলোর রিপোর্ট নিয়ে মেজর ডিসপিউট হয়নি। তো সংবিধান সংস্কারের ইভেন টু বিগিন উইথ, সংবিধান সংস্কার কমিশন যে রিপোর্টটা দিয়েছে ঘটনাচক্রে, সেটা আমি নাম তুলে যদি বলি, এনসিপি সংবিধান সংস্কার নিয়ে যা যা বলেছে সেটাই সেখানে প্রতিভাত হয়েছে। আমি বলছি না যে এই সংস্কার প্রস্তাবগুলো খারাপ ছিল, একটু খেয়াল করি, প্রাথমিকভাবে মিল দেখা গেল, প্রায় হুবহু। তারপরে যখন কমিশন তার কাজ শুরু করলো, আমরা কমিশনকে তো একটা ফ্যাসিলিটেটর হিসাবে দেখতে চাই। ওনারা বসলেন, সব দলকে একত্র করলেন। ডক্টর ইউনূস নিজের একটা ইন্টারভিউতে জনাব মাহফুজ আনামকে বলেছেন যে আমরা সরকার নই, আমরা ফ্যাসিলিটেটর। তো সরকারই যেখানে ফ্যাসিলিটেটর, সেখানে ঐক্যমত্য কমিশনের কাজ ছিল আসলে ফ্যাসিলিটেট করা। কিন্তু আমরা দেখলাম ঐক্যমত্য কমিশন অনেক ক্ষেত্রে কিছু দাবির প্রতি কিছু দলকে পুশ করার চেষ্টা করছে। এখন কিছুটা আপনি যদি সঠিক মনে করেন করতে পারেন, কিন্তু এটা কখনো কখনো মনে হয়েছে যে এটা ইম্পোজ করার চেষ্টা। আচ্ছা, তারপরে ধাপে আসি। ঐক্যমত্য কমিশন জুলাইতে তার রিপোর্ট ফাইনালাইজ করে সেটা তারা সাবমিট করবেন এবং জানালেন যে এটা ইমপ্লিমেন্ট করবে পরবর্তী সরকার, মানে তার ক্ষমতায় আসার 2 বছরের মধ্যে, এরকম একটা তথ্য দিলেন। এবং আমরা তখন জানলাম তাকে যে প্রথম কার্যপরিধি দেওয়া হয়েছিল, তার কার্যপরিধির মধ্যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করা হবে, এটা আইনি ভিত্তি তৈরির কোন রকম কোন বিষয় তার কার্যপরিধির ভিতরে ছিল না। এখন সমস্যা যেটা দাঁড়ালো, আবারও সে একই ব্যাপার। ওই সময় বিএনপি এটা মানলো এবং কার্যপরিধির বাইরে কিছু হোক চায় নাই, কিন্তু এনসিপি, জামায়াত ইসলামী সহ কয়েকটা দল আবার না, এটা লিগালি কিভাবে ইমপ্লিমেন্টেড হবে সেটাও ঠিক করতে হবে বলে তারা শোরগোল করলো। ঐক্যমত্য কমিশন সেটা মেনে নিল। এরপর 2.5-3 মাস ধরে সেই আলাপ আলোচনা চলবে। আচ্ছা, আলাপ আলোচনা চলার পর জুলাই সনদ স্বাক্ষরিত হলো এবং জুলাই সনদের মধ্যে ক্যাটাগরিক্যালি লেখা ছিল গণভোট যাবে এবং প্রত্যেক দল ইশতেহারে তার যে ম্যানিফেস্টোটা দেবে, সেই ম্যানিফেস্টোটা মধ্যে তার সংস্কার যেগুলো আছে, তার নোট অফ ডিসেন্ট গুলো সহ, সেই দল যদি নির্বাচনে জিতে যায় তাহলে নোট অফ ডিসেন্ট বাদ দিয়ে সে সংস্কার করবে। এটা প্রাথমিক স্বাক্ষরিত, যেটা সবাই মিলে পার্লামেন্ট ওখানে করলেন। এরপর আমরা খেয়াল করলাম এনসিপি স্বাক্ষর করলো না। আমার কাছে ইদানিং এটা একটা পাতানো খেলাই মনে হচ্ছে। স্বাক্ষর করলো না, স্বাক্ষর না করে তারা বাইরে থাকলেন। বাইরে থাকার পরে হঠাৎ করে কি দাঁড়ালো যে এখন তারা 2 দিন আগে, মানে যেদিন তারা এটা সাবমিট করলেন তার 2 দিন আগে আক্তার হোসেনের নেতৃত্বে 5 সদস্যের একটা দল দেখা করলো। সেখানে তারা কিছু দাবি যেগুলো আগে দিয়েছিলেন, যে এই সনদের আদেশ রাষ্ট্রপতি স্বাক্ষর করবেন না, প্রধান উপদেষ্টা স্বাক্ষর করতে হবে, এখন আবার কোথায় গিয়ে স্বাক্ষর করতে হবে সেটাও তারা বলে দেওয়ার চেষ্টা করছেন। নাম্বার 2 হচ্ছে গণভোট, যেটা মেজর ক্রাইসিস তৈরি করতে যাচ্ছে। সেটা হলো এটা কোনো নোট অফ ডিসেন্ট থাকতে পারবে না। আর আরেকটা দাবি ছিল সংস্কারের পরে সংবিধানের নাম হতে হবে সংবিধান বাংলাদেশ, 2026, বাংলাদেশ সংবিধান 2026। এবং তারা একটা সংবিধান সভার কথাও বলছিলেন, সেটাও আংশিক। তার মানে খেয়াল করুন, লাস্টলি যে জিনিসগুলো হুট করে ঢুকে পড়লো, এগুলো প্রত্যেকটা এনসিপির শর্ত ছিল। এবং এনসিপি, তাহলে কি ব্যাপারটা এরকম
বিয়ে বাড়িতে কেউ একজন রাগ করেছে, তার মান ভাঙানোর জন্য সবাই গেল, তাকে আরো বেশি খাতির যত্ন করে একটা নাটক মঞ্চস্থ হলো, তাকে তো সাইন করাতে হবে। এবং এটা ভুল না শারমিন, এনসিপির সিগনেচার না করাটা আমাদের ভালো লাগেনি, এটা আমাকে কষ্ট দিয়েছে। এনসিপির জনসমর্থন যাই হোক না কেন, এই দলটাতে আমাদের গণ অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ সমন্বয়করা আছেন, যাদেরকে আমরা দেখেছি, যাদেরকে সামনের সারিতে থাকতে দেখেছি, সেটা ভাল লাগেনি। এখন এটাকেই সম্ভবত বার্গেইন চিপ বানিয়ে, ঠিক আছে ওরা যেহেতু করছে না, ওদেরটা মেনে নিয়ে আসলাম, আমাদের সামনে এভাবে পোর্ট্রে করার চেষ্টা করা হচ্ছে। এবং এটার মাধ্যমে ডক্টর ইউনূস তার কথা থেকেও সিরিয়াসলি সরে আসলেন। ডক্টর ইউনূস মাহফুজ আলমের সাথে সাক্ষাৎকারে বলেছিলেন, আমি ক্লিয়ারলি বলে দিই, উনি বলেছিলেন এরকম যে কেউ চেক করতে পারেন। উনি বলেছিলেন সংস্কার নিয়ে, তখন সংস্কার কমিশন গুলো হয়েছে, কি করবেন, তখন তিনি বলেছিলেন ধরুন সংস্কারে রিপোর্ট আসলো, 100টা সংস্কার করতে বলা হলো, যদি 10টা সংস্কারের লোকজন একমত হয় তো 10টা করবো, নির্বাচন দিয়ে দেবো, আর যদি একটাও কেউ না মানে একটাও করবো না, নির্বাচন দিয়ে দেবো, একদম ক্লিয়ারলি বলছেন। এখন ডক্টর ইউনূস নিজে একটা ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান, এবং এই যে কিভাবে বাস্তবায়িত হবে এটার উনি একটা সিগনেটারিও। উনি কি ব্যাপারটা অদ্ভুত, একটা ডুয়াল রোল, উনি এই কমিশনের একজন, আবার সরকার হিসেবে উনি নিজে আবার এটা গ্রহণ করলেন। তো উনি সাবমিশনের আগে থেকে এগ্রি করেছেন, তো উনি বলছেন যে যে কয়টাতে সবাই একমত হবে সেটা করবে, সেই জায়গায় উনি কাজটা করছেন। কিন্তু আবার তাতে আপনি যদি সব একত্র করেন, যে লম্বা একটা হিস্ট্রি বললাম, আপনার মনেই হতে পারে যে এনসিপি সাথে জামাত এবং ইসলামী দলগুলো যা চাইছে সেভাবেই ঘটনাগুলো জি, ঘটছে। আপনি বলছিলেন একটা পাতানো খেলা। আমি এই জায়গাটা একটু মানে নিচ্ছি যে পাতানো খেলা, এটা নিয়ে আমি একটু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকির কাছ থেকে শুনতে চাইবো, আমার আগের প্রশ্নের সাথে মিলিয়ে। এবং তারপরে আসলে আপনার কাছ থেকে ডাক্তার জাহিদ পরে হয়তো শুনবো যে এই যদি অবস্থা হয় তাহলে সামনে বাস্তবায়ন নাকি আসলে সেটি শুধু পাঠ্যপুস্তকেই থাকবে আর জাদুঘরে থাকবে, কাজের জায়গায় ওই যে কাজীর গরু কেতাবে থাকে গোয়ালে থাকে না, এরকম বা এরকম কি যেন একটা বাগধারা আছে না, সেরকম হয়ে যাবে কিনা, আসবো সেদিকে। কিন্তু অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, আপনার কাছে যেটি বলছিলাম যে কখনো এদিকে হেলছে কখনো সেদিকে হেলছে, এরকম কেন মনে হচ্ছে? এটা কি আসলেই কোনো পাতানো খেলা? কারণ কারণ একটু যোগ করি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি, মানে প্রশ্নের সাথে একটু যোগ করি। এর আগেও একটা পাতানো খেলা নিয়ে আমরা কথা বলেছি, যখন আওয়ামী লীগ নিষিদ্ধ হলো, তখনও আমরা অনেকেই বিশ্লেষকরা বলতে বলেছেন। গেছিলাম হামিদ সাহেবের যে ব্যাপারটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এটা পাতানো একই রকম। জি জি, অ্যাডভোকেট রাজ্জাকি। বিষয়টা হচ্ছে যে, ধন্যবাদ আপনাকে এবং আমার সহ-আলোচক জাহিদ ভাই। পাতানো খেলা যে কথাটা, মনে করেন আমি পাতানো খেলা পাতলাম, আপনারা কেউ বুঝবেন না, এটা তো হয় না। আমি পাতানো খেলা পাতলাম, আমি ওনার মানে শুরু করছি এটা দিয়ে, আমি পাতানো খেলা পাতলাম, কেউ বুঝলো না। তো কেউ যদি না বুঝে, এটা তো পলিটিক্স। আর এখন আপনি দিন শেষে এসে যদি বলেন পাতানো খেলা, আমার সময়টা তো চলে গেল। আমরা সেই ফেব্রুয়ারি মাসে বসলাম সংস্কার এবং ঐক্যমত্য কমিশন নিয়ে আলাপ আলোচনা। এতে একটা সময় গণভোটের দাবি আসলো, কেউ বলছে গণভোট হবে না, আবার ফাইনালি সবাই গিয়ে মেনে নিন। আবার চূড়ান্ত পর্যায়ে স্বাক্ষরের দিন আসলো, তখন আমরা দেখলাম, কাদেরকে দেখলাম, মঞ্চে উপবিষ্ট যারা, জাহিদ ভাইও গেছেন, আমি আমার আমার ধারণা উনি গেছেন আমার সাথে, আমিও সেখানে গেছিলাম। তো সেখানে আমরা মঞ্চে যাদেরকে দেখছি, সেখানে কিন্তু প্রতি দল প্রতি 2 জন করে ওখানে আসছেন। তাতে রাফলি 25টা দলের 50 জন হয়তো ওখানে ছিল। এটা বলতে হচ্ছে এই কারণে যে পাতানো খেলার কথা বলছেন, সেই কারণে ওখানে কিন্তু ভাইটাল ছিল মাত্র 4 জন লোক। অর্থাৎ রাজনীতিতে সবচেয়ে বড় দল যেটা বর্তমানে এবং সেকেন্ড দল যেটা, এই দুইটা ছিল ভাইটাল দল, কারণ তারাই ফ্যাক্টর আজকে পর্যন্ত। তো তারা যখন স্বাক্ষর করলেন, এই স্বাক্ষর যখন আপনি একটা এগ্রিমেন্ট করেন, সেদিন বলা হয়েছিল জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি। কথাটা দেখেন, জনগণের সাথে সরকার এবং রাজনৈতিক দলের একটা সামাজিক চুক্তি। এখন চুক্তি যখন হবে, তখন জনগণের সাথে চুক্তি, জনগণের পক্ষে কারা ছিল বলবেন রাজনৈতিক দলগুলো। কিন্তু রাজনৈতিক দল বলতে আমি পার্টিকুলার যে 2-4 জন ব্যক্তির কথা বললাম, তারা কত পার্সেন্ট লোক রিপ্রেজেন্ট করেন? আজকে সন্ধ্যায় জাহিদ ভাইয়ের সাথে একটা টক শোতে ছিলাম, সেখানে উনি বলছেন যে ধরা যাক বড় দল 35% আর ছোট দল যেটা ছিল সে 10%, তাহলে 45% লোক সেখানে রিপ্রেজেন্ট করছে। বাকি 55%-এর প্রতিনিধি কোথায়? নাম্বার 1। নাম্বার 2, এই 4 জনের স্বাক্ষরে কি 18-20 কোটি লোকের প্রতিনিধিত্ব হয়? আর অন্য যারা ছিলেন তাদের কথা বলছি, তারা কিন্তু কিছুই না, তাদের স্বাক্ষর দিলেও কিছু আসে যায় না, না দিলেও কিছু আসে যায় না। তারা স্বাক্ষর দিচ্ছেন কেন? শুধুমাত্র রাজনৈতিক বড় দল থেকে রাজনৈতিক অনুকম্পা পাওয়ার জন্য। কি
যদি একটা করে সিট ছেড়ে দেয়, এটাকে বলে রাজনৈতিক অনুকম্পা। কেননা তারা পিয়ার পদ্ধতি বলেন আর নন পিয়ার বলেন, কোন দল ওই প্রতিষ্ঠা ওই দলগুলার কথা বলছি, সারা বাংলাদেশ থেকে 20,000 ভোট পাবে না। সুতরাং তাদের স্বাক্ষর দেওয়া না দেওয়া ইকুয়াল। তার মানে ওখান থেকেই কিন্তু দেখেন যে একটা শুভঙ্করের ফাঁকি শুরু হইলো। বাংলাদেশে কিন্তু বড় বড় ব্যবসায়িক স্টেক হোল্ডার ছিল, এটা যেহেতু জনগণের সাথে চুক্তি, সেই ব্যবসায়ী স্টেক হোল্ডার থাকতে পারতো, যে এফবিসিসিআই, ডিসিসিআই, বিজেএমই, আবার মিডিয়া একটা বিরাট ফ্যাক্টর, মিডিয়ার প্রতিনিধিও সেখানে ছিল না। আমি এটা বলছি যেহেতু আমরা একটা সামাজিক চুক্তি করতে যাচ্ছি। এখন আসেন, ওখানে যারা স্বাক্ষর করেছিল তারা সবই তো ছিল জুলাই চেতনা বিরোধী শক্তির পক্ষে। স্বাক্ষর করতে গেল না এনসিপি, তাহলে কি ওই দিন তারা প্রমাণ করেছে যে তারা জুলাই চেতনা বিরোধীর পক্ষের শক্তি? অফকোর্স নট, গোটা দেশ এটা খাবে না। কিন্তু গেল না কেন? পরদিন আমরা পত্রিকায় দেখলাম সৈয়দা রেজওয়ানা উনি বললেন এনসিপি স্বাক্ষর করে নেই এই কারণে যে তাদের মতামত হয়তো প্রতিফলিত হয়নি। তো যাদের মতামত প্রতিফলিত যদি না হয়, স্বাক্ষর করতে যাবে কেন? তার পাশাপাশি ছিল আইনি ভিত্তি চাচ্ছিল। কেননা ওই যে চুক্তিটা হইলো সামাজিক চুক্তি, সেটা বাস্তবায়ন করা, এনফোর্স করার কোনো ক্লজ কিংবা কোনো গ্যারান্টর ওখানে কি ছিল? যে এটা বাস্তবায়ন না করলে কি হবে? আপনি একটা ফ্ল্যাট বেচবেন, আমি একটা ফ্ল্যাট কিনবো, আপনি দিবেন ফ্ল্যাট, আমি দিব টাকা, দ্যাট ইজ কল কনসিডারেশন। তো সেখানে জনগণের কনসিডারেশনটা কি ছিল? এটা যদি বাস্তবায়ন না হয়, এটা এনফোর্স করার কি উপায় ছিল? সুতরাং ওটা কোনো চুক্তি হয়নি। এই যে চুক্তি হয় না এই মুহূর্তে, সেটাকে নিয়ে, এবং এই দেখেন এর পরে কিন্তু আবার জামাতের সাথে বসে প্রধান উপদেষ্টা, এনসিপির সাথে বসছে, ইভেন বিএনপির সাথেও বসছে। বসার তো কথা না, স্বাক্ষর তো হয়েই গেল। এনসিপি স্বাক্ষর করে নাই, করবে কি করবে না সেটা তার পার্টটা থাকতো, কিন্তু তারপরও মিটিং হয়েছে। তার মানে কি? তার মানে বিষয়টা যে সুন্দর হয় না, ইনকমপ্লিট। তারপরে একটা জায়গায় গেল, তারা ঐক্যমত্য কমিশন তাদের কোর্স শেষ করে হ্যান্ড ওভার করলো বাস্তবায়ন করার জন্য। সেখানে চলে আসলো গণভোটের কথা এবং একটা সুন্দর সাজানো, এটা মোটামুটি একটা সংবিধানই হবে, ডাজ নট মিন যে নতুন সংবিধান, এইগুলা সংস্কার আকারে ঢুকবে। এখন আসছে সেখানে গণভোটের প্রশ্ন। গণভোটের প্রশ্ন আমি একটু সুনির্দিষ্টভাবে যাই, কারণ আমার এখানে আরেকটা কিছু মানে কয়েকটা প্রশ্ন আছে গণভোটের না। তাহলে যদি আপনি যে চুক্তি হিসাবে এটাকে আখ্যায়িত করে বলছেন, তাহলে আমরা যেটা দেখছি যে চুক্তির যা যা রিকোয়ারমেন্ট থাকে, পার্টি যথাযথ না, আপনি বলছিলেন কনসিডারেশন নাই, আপনি বলছিলেন যে, এবং চুক্তির জনগণের কনসিডারেশন বলতে কিছু নাই। আবার ডাক্তার জাহিদ বলছিলেন যে চুক্তির সময় যেটি আসলে রাখা হয়েছিল, পরবর্তীতে সেই কন্টেন্টও চেঞ্জ হয়ে গেল, চুক্তির বিষয়বস্তুর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। সালাউদ্দিন আহমেদও বলছিলেন যে যারা মানে সেটি যেটি স্বাক্ষর করেছিলেন সেটি পরিবর্তন হয়ে গেল। মানে এরকম গোজামিলটা কেন হচ্ছে সেটি কি আপনি বুঝতে পারেন? আমি সেটা বলি। আমি সালাউদ্দিন সাহেবের কথাটাকে সত্য বলে মেনে নিচ্ছি, বিকজ আমি জানি না, তাই আমি চ্যালেঞ্জ করছি না, ধরে নিলাম এটাই সত্য। যদি সত্য হয় এই মুহূর্তে তো একটা আন্দোলন বা একটা স্টেপ নেওয়া উচিত বলে আমি মনে করি, 1 নম্বর। আর 2 নম্বর হইলো যে আপনি যে কথাটা এই সালাউদ্দিন সাহেবের আলোকে যদি আমি বলি যে এটা কেন হইলো, ওই যে ফেব্রুয়ারি মাসে প্রথম যখন বসছিল ইউনূস সাহেব, আলোচনা শুরু করলো, আমার কাছে মনে হয় যে আমরা তুলনা করি ইউরোপের সাথে, মেন্টালিটিতে কিন্তু আমরা ইউরোপিয়ান না। তো ইউনূস সাহেব যখন বসলেন ওখানে আলাপে, আমার মনে হয় 1-1.5 মাসে বুঝে ফেলছেন ঐক্যমত এখানে হবে না, কিন্তু তার মধ্যে একটা নির্দিষ্ট সময় থাকা দরকার। এই কারণে আমার কাছে যেটা মনে হয়, কারণ জনদাবি এবং ছাত্ররা তাকে নিয়োগ দিছে, আজও পর্যন্ত আমরা জানলাম না তার ছাত্র বলতে কি বুঝায়। মাত্র নাহিদ তাহিদ এই কয়জন তো তাকে ক্ষমতায় রাখেনি, ছাত্রের সংজ্ঞাটাও আমরা জানি না কাদেরকে ছাত্র মিন করছে, কিন্তু সেই থেকে তিনি আছেন এবং একটা লম্বা সময় উনি যাবেন। যত ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, যেহেতু ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে দিচ্ছেন, সুতরাং নির্বাচন কিন্তু তিনি যাবেন। এবং আমার কাছে মনে হয় এই যে রাজনীতিতে 53 বছর যাবত আমরা যে কথা শুনে আসছি, শেষ কথা বলতে কিছু নাই। এবং ইউনূস সাহেবের মতো লোকেরে যে নাকি ওই এনজিও চালায়, গ্রামীণ ফোন চালায়, হি ইজ নট এ পলিটিশিয়ান, কিন্তু বাংলাদেশের পলিটিশিয়ানরা তাকে ফেব্রুয়ারি থেকে শুরু করে আস্তে আস্তে পলিটিশিয়ান বানিয়েছে। এবং আপনি লক্ষ্য করে দেখবেন তাহলে আসলে প্রশ্নটা এখানে যে ফেব্রুয়ারিতে পর্যন্ত টানবেন, ফেব্রুয়ারিতে প্রশ্নটা মানে আগেও ছিল, এখন আবার নতুন করে অনৈক্য থেকে যে প্রশ্নটা ওঠে, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, তো আরো কিছু বিষয় হবার কথা ছিল, মানে সহিংসতার আভাস আসছে মাহফুজ আলমের কাছ থেকে, মানে কি পরিস্থিতি দাঁড়াবে সেটি থেকেও একটু আপনার কাছে যাব। কিন্তু আমি ডাক্তার জাহিদ আপনার কাছে ওই যে বলছিলাম গণভোট সম্পর্কে অনেক কিছু শুনবো, অনেক প্রশ্ন
আসে, মানে এই পুরো, আমি তো বলছিলাম যে এত গোজামিল কেন হলো, সেটি তো প্রশ্ন আছেই, কিন্তু ধরেন কোনো গোজামিল নাই, একদম গণভোট হয়ে যাচ্ছে সব কিছু, কিন্তু আমার এখানেও প্রশ্ন যে এই প্রশ্নটাও যেটি উঠছে অলরেডি, যে 48টি প্রস্তাব, তার মধ্যে কেউ 47টিতে রাজি, একটিতে না, বা অর্ধেকে রাজি, তখন তার ওই প্যাকেজে ভোটটা কিভাবে দেবে গণভোটে জনগণ, সব যদি ঠিকও থাকে। এবং তার চেয়েও বড় প্রশ্ন আমি ডাক্তার জাহিদ এটা একটু জিজ্ঞাসা করতে চাই, যে আমাদের দেশের 22% উপরে মানুষ সাক্ষরতা জ্ঞান সম্পন্নই না, তো তারা এই ধরুন 48টা প্রস্তাব, মানে আর আমরাই ভালো মতো বুঝি না, হিমশিম খাই 48টা প্রস্তাব কি, যারা আসলে নিয়মিত এটি নিয়ে কাজ করছি, একদম ধরুন গ্রামের কৃষক মজুর যারা খোঁজ রাখছে না, সংবিধান সম্পর্কে জানে না, বা এই জিনিসগুলো এত বোঝে না, তারাই 48টা প্রস্তাব বুঝবে কি করে, আর তাতে মানে হ্যাঁ বলতে হবে না বলতে হবে, কি করবে তারা? আচ্ছা, এই ব্যাপারটা মানে প্যাকেজে ভোট দেওয়া আসলে যাবে না তা না, আমি যদি এভাবে বলি, বরং ধরুন আমরা একটা নতুন সংবিধান লিখতাম, যদি এরকম হতো, আমাদের একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলো, বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি পার্লামেন্ট একসাথে হয়ে আমরা তো একটা সংবিধান লিখতাম, সেটা সেখানে পাশ করতাম আগে, সেখানে তারপর এটা তো গণভোটে দিতাম। এবং সেখানেও কিন্তু গণভোটে একটাই প্রশ্ন হতো, যে আপনি এই পুরো সংবিধানের এই প্রশ্নটা থাকে, যে আপনি পুরো সংবিধানটাকে একসেপ্ট করছেন কি করছেন না। সো আপনি যেটা বলছেন, আপনার সাথে আমি এগ্রি করি, যে এখানে যেহেতু আমি সব পাচ্ছি না, কিন্তু প্যাকেজে ভোট, তাহলে আমরা সংবিধানের ক্ষেত্রে তাই করছি, যে সংবিধানের আমি 5টা আর্টিকেল মানি না, কিন্তু তারপর আমি সবকিছু বিবেচনা করে পক্ষে বিপক্ষে ভোট দিয়ে দিতে পারি। আর দ্বিতীয় যে কথাটা আপনি বলছেন, এটা খুবই ফ্যাক্ট, যে যে জায়গাগুলোতে পরিবর্তন হচ্ছে, মানে মোটামুটি মোটামুটি মানে যারা এগুলো নিয়ে আন্দোলন করছে, কথা বলছে, ধরুন আমি একটা উদাহরণ দিই, জামায়াতের লোকজন আমার সাথে বসে তারা লোয়ার হাউসে পিআর চায়, পিআর চাওয়া নিয়ে তারা বলে এতে নাকি মনোনয়ন বাণিজ্য কম হবে, মানে ওনারা আমার কাছে এটা সেল করার চেষ্টা করছেন। তো তাদেরকে বললাম, মানে মনোনয়ন বাণিজ্য মানে নর্মাল যে ফার্স্ট পাস দা পোস্ট, সেখানে যারা ওই বিভিন্ন মানে কনস্টিটিউয়েন্সিতে পাওয়ারফুল আছে, দলের সর্বোচ্চ নেতৃত্ব না চাইলে অনেক সময় দিতে হয়, দেখলো যে এর এত সমর্থন আছে, না দিলে বিগড়ে যাবে, আবার ক্যান্ডিডেট জিতবে না, ফলে বরং পিআরে মনোনয়ন বাণিজ্য বেশি হবে, শতভাগ হয়ে যাবে। খুবই সহজ যুক্তি। আমি দেখলাম যারা এগুলো নিয়ে পক্ষে কথা বলছেন, তারা এইসব যুক্তি দেওয়ার চেষ্টা করে, এই কারণে বললাম যে যারা বলছেন তারাও কতটুকু বোঝেন, আমি সেই প্রশ্নও করছি। এখন যে কাজটা হবে, আসলে রাজনৈতিক দলগুলো চেষ্টা করতে হবে যতটা সম্ভব তার দলের লোকজনকে এডুকেট করা, কিন্তু আসলে এডুকেট করবে না, কিভাবে আমি বলে দেই, এখন কিছু করার নেই, আমরা আমাদের ওই স্তরে এখনো পৌঁছতে পারিনি। তবে আমি আপনাদেরকে একটু কৃতিত্ব দিতে চাই মিডিয়াকে, বাংলাদেশের যে পরিমাণ আলাপ সংস্কার নিয়ে হয়েছে, ঐক্যমত্য কমিশনের সব ডিবেট লাইভ করা হয়েছে, স্টক শোতে প্রতিনিয়ত পক্ষে বিপক্ষে ক্রস হচ্ছে, মাসের পর মাস এই কাজটা হয়েছে। আমি এটা মানে সত্যি মনে করি যে অনেকগুলো জিনিস যদি এখন নাও হয়ে যায়, ভবিষ্যতে কিন্তু এগুলোর পথ তৈরি হয়েছে। তো এটা একটু এডুকেট করেছে, কিন্তু আদতে এই নির্বাচনে যদি শেষ পর্যন্ত গণভোটে যায়, প্রত্যেকে তার তার ভোটারদেরকে ক্যাম্পেইন করবে কোথায় ভোট দিতে হবে, এটা হাতে দিতে হবে নাকি নাতে দিতে হবে, এবং একটা বড় অংশের মানুষ নিশ্চিতভাবেই এগুলো না বুঝে গণভোটে যদি পার্টিসিপেটও করেন, এগুলো না বুঝে আসলে দেবেন, পরিস্থিতিটা এইরকম আছে। এই যে হ্যাঁতে দিতে হবে না নাতে দিতে হবে, সেটি এডুকেট করবেন বা প্রচারণা চালাবেন। আমি যে প্রশ্নটি করলাম, বুঝবেন কি না, বুঝে বা না বুঝে দেবেন, কিন্তু সবাই মানে এই সুপারিশের মধ্যে যেটি বলা হচ্ছে বা প্রস্তাবনায় হ্যাঁ হলে তারপরে কিভাবে বাস্তবায়ন হবে, কিন্তু শুরু থেকেই যে একটা প্রশ্ন রয়ে যাচ্ছে না হলে কি হবে। কারণ ওই যে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকি বলছিলেন যে কত শতাংশ মানুষ আসলে আছে, এত শতাংশ মানুষ বাইরে রেখে কিভাবে এটি হচ্ছে, সেই তত শতাংশ মানুষ যদি এর বিপরীতে দেয়, আওয়ামী লীগ যদি একটা নেগেটিভ ক্যাম্পেইন করে, বিএনপির এটাতে খুব একটা সম্মতি নাই, এরকম তারা প্রতারণার শিকার হচ্ছে তা বলে, মানে নোট অফ ডিসেন্ট থাকলে তো বিএনপি সমর্থন নেই, মানে ওটা যদি না থাকে তাহলে বিএনপি সম্মতি থাকবে, তাহলে বিএনপির একটা বিপুল সংখ্যক ভোটার আছে, জাতীয় পার্টি সহ আরো খুচরা কিছু ভোট আছে যারা আসলে এগুলোর বাইরে ছিল, তাহলে তো মনে হয় যেন নাই বেশি জয়যুক্ত হওয়ার সম্ভাবনা, মানে পাল্লাটা সম্ভাবনা আছে। এবং হ্যাঁ আছে, এবং এই পরিস্থিতি তৈরি করা হচ্ছে, এটা নিয়ে রাজনীতি হবে। রাজনীতি কেন হবে বলি, ধরুন মানে এগুলো সার্বিক একটা জিনিস মাথায় রাখতে হবে, আমি খোলাখুলি বলে ফেলি, মানে রাজনৈতিক দলগুলো দেশের ভালো করতে চায়, সদিচ্ছা আছে সবার, প্রত্যেকটা ইস্যুকে পলিটিক্যালি ব্যবহার করার চেষ্টা করবে। কি হবে, ধরুন বিএনপি যদি এই নোট অফ ডিসেন্ট ছাড়া যায়, এবং বিএনপি যদি গণভোটে পার্টিসিপেট করার সিদ্ধান্ত নেয় এবং না ভোট দেওয়ার সিদ্ধান্ত নেয়, সব দল তার বিপক্ষে ক্যাম্পেইন চালাবে যে দেখো বিএনপি কিন্তু সংস্কার চায় না, এবং না মানে কিন্তু 84টার মধ্যে বিএনপির নোট অফ ডিসেন্ট আছে 9টায়, তার মানে বাকি 75টার বিএনপির পূর্ণ সমর্থন আছে, কিন্তু ক্যাম্পেইন হবে বিএনপি সংস্কার চায় না, বিএনপি হাসিনা হইতে চায়, বিএনপি হাসিনার মতো স্বৈরাচার হইতে চায় বলে সংস্কার চায় না। এই হচ্ছে এখানকার পলিটিক্স, এই পলিটিক্স। জি, আমি এই জন্য
এই সংকটটার জায়গা আছে, এবং না জিতে যদি যায় তাহলে পুরো সংস্কার, এই যে এত দিন ধরে এত কিছু হলো সেটা নষ্ট হলো। তার সাথে একটু যোগ করি, টু বিগিন উইথ, যদি আপনি নোট অফ ডিসেন্ট নাই রাখেন তাহলে আপনি এই আলাপ আলোচনা কেন করেছেন? আমি আমার এক্সপেরিয়েন্স বলি, আমি নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ছিলাম। আমরা বসে বসে এগুলো লিখে দেই নাই, আমরা বহু স্টেক হোল্ডার, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি তাদের সাজেশন দিয়েছে, সিভিল সোসাইটি, উইমেন, চ্যালেঞ্জড পিপল, যারা নির্বাচন করেন, নির্বাচনী কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভাগে গেছে ওখানকার লোকজনের সাথে কথা বলতে, সাধারণ নাগরিকরা যে কেউ, আমাদের ইমেইলে, আমাদের ফেসবুক পেজে আমরা ৮০-৯০ হাজার মানুষের কমেন্ট পেয়েছি, এবং গুরুত্ব সিরিয়াস কমেন্ট, আমরা সব কম্পাইল করে আমরা কিন্তু পার্টিসিপেশন নিশ্চিত করেই নিয়েছি। তো ঐক্যমত্য কমিশন এরকম ৬ কমিশন থেকে নিয়ে প্রস্তাব যেটা বানিয়েছে ওইটা গণভোটে দিয়ে দিলেই পারতো, ওনারা যদি মনে করেন শেষ পর্যন্ত নোট অফ ডিসেন্ট থাকবে না। আলোচনার উদ্দেশ্য তো ছিল এটা। একদমই বিএনপি যে কিছুটা আলোচনা করলো, বিএনপি তো তার মানতে চায় না এমন বেশ কয়েকটা জিনিস মেনেছে। বিএনপি অনেক কিছু মানে নাই, অনেক কিছু ইললজিক্যালও আমি মনে করি, কিন্তু অনেকগুলো তো সে মেনেছে যেটা তার ক্ষতি পর্যন্ত হয়। আমি একটা উদাহরণ দিই, ধরুন দুবার মানে 10 বছরের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না। আমরা কাগজে কলমে, আমি একটা হাইপোথেটিক্যাল সিচুয়েশন বলি, বিএনপি যদি এখন থেকে পরপর 2 টার্ম ক্ষমতায় থাকে, সম্ভাবনা আছে, এবার খুবই সম্ভাবনা, পরের বারও আসতে পারে যদিও চ্যালেঞ্জ হবে, যেন তারেক রহমানের বয়স হবে দ্বিতীয় টার্ম শেষে 70-71 এরকম বয়স হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে 70-71 আসলে, বা গ্লোবাল পার্সপেক্টিভে প্রাইম মিনিস্টার হওয়ার জন্য যথেষ্ট বয়স, খুব ইজিলি হতে পারেন, তার খুবই ফিট বয়স বলবো, যদি উনি শারীরিকভাবে ফিট থাকেন। তো সাফার করবে জনাব তারেক রহমান, এবং উনি এটা মেনে নিলেন। আমি বলছি এটা কমের বাইরে বিএনপি আরো আর্টিকেল 70 নিয়ে বিএনপি যেভাবে করতে চাইছিল সেভাবে হয় নাই। তারপরে তারা চেয়েছিল সবগুলো কমিশন তারা সরকারের কন্ট্রোল রাখবে, কিন্তু না, শেষে নির্বাচন কমিশন ছেড়ে দিল। আমাকে যদি সময় দেন আরো আছে, সেগুলো তো করেছে, সেটা না, সেটা এটা মেনেছে এই কারণে যে আমার কিছু নোট অফ ডিসেন্ট আছে, এটাকেও আপনাকে গ্রহণ করতে হবে। যখন আপনি সেটা গ্রহণ করছেন না, তখন এই কারণে এটা আসলে একটা বড় প্রতারণা হচ্ছে, এবং এটাই সম্পর্ক। জি ডাক্তার জাহিদ, আপনাকে ধন্যবাদ। আমি অ্যাডভোকেট রাজাকে আপনার কাছ থেকেও এই প্রসঙ্গটা, প্রতারণা হচ্ছে বলে আপনি মনে করছেন কি? মানে কি হলো আসলে? সালাউদ্দিন আহমেদ যে আগেও বলতেন যে খানাপিনা হচ্ছে, অনেক আলোচনার চেয়ে খানাপিনা বেশি হচ্ছে, এরকম বক্তব্য তার কাছ থেকে আমরা শুনতাম। তো খানাপিনা এতদিন করে, এত বিজ্ঞ মানুষজনকে এত বেতন ভাতা দিয়ে, এতটা সময় দিয়ে, এফোর্ট দিয়ে রাষ্ট্রীয়, তাতে যেই প্রস্তাবনা ছিল, যেই আলোচনা হলো, সেই আলোচনাগুলোকে বাদ দিয়ে এখন মানে সেই প্রস্তাবনাগুলোর উপরেই একটা ভোট হবার মানে সুপারিশ আসছে। তাহলে আসলেই কি হলো? আসলে যেটা হলো, সেটা আমি আজকে আরো এক জায়গায় বলছি, জাহিদ ভাই ছিল, আসলে আমরা 5ই আগস্টে যেখানে ছিলাম ঠিক সেই জায়গাটা আবার ফেরত আসছে। অর্থাৎ আবার শুরু হচ্ছে, যে মাঝখানে 14 মাস গেল, কি জন্য গেল আমরা জানি না, কি জন্য গেল আমরা জানি না, কিন্তু এখন আমরা এই একই বিতর্কে থাকলাম। এখন নির্বাচন কেমনে হবে, তখন গণভোট হবে কিনা, গণভোট হইলে কি হবে, এই যে আলোচনাগুলা শেষ হইল না কেন? কয়েকটা কথা বলি আমি, জাহিদ ভাই কাছে বিনয়ের সাথে কয়েকটা জবাব দেই। জাহিদ ভাই একটু আগে বলছেন যে পিআর সিস্টেমে গেলে মনোনয়ন বাণিজ্যটা অনেক বেশি হবে। মনোনয়ন বাণিজ্য হয়, এটা এডমিটেড। মনোনয়ন বাণিজ্যটা পিআর পদ্ধতিতে কম হবে। কেন হবে? পিআর পদ্ধতি হইলে, জামাত পিআর পদ্ধতি চায়, সেটা বড় কথা নয়, হইলে কি হবে সেটা বলছি। পিআর পদ্ধতি হলে জামাত 30-40টা সিট পাবে। জামাত মনোনয়ন বাণিজ্য করবে কি করবে না আমরা জানি না। করলে তার দলের থেকে যে 40 জন প্রথম দিকে যাইতে পারে তাদের কাছ থেকেই বাণিজ্য করবে, 300 সিটের থেকে বাণিজ্য করতে পারবে না। কেননা নির্বাচন কমিশন আগে নাম দিতে হবে, আগে নাম দিলে প্রথম 40 জনের ভিতরে যারা থাকবে তাদের কাছে বাণিজ্য ভালো হবে। একইভাবে যদি আপনি বিএনপির দিকে আসেন, 150 সিট পাবে তারা। সুতরাং টপ 150-এ যাদের নাম থাকবে, ওই দল রাখবে, তাদের কাছ থেকে বাণিজ্য হবে। 220 নম্বর লোক যে থাকবে সে টাকা দিবে না। কেন দিবে না? সে জানে যে 150 বেশি আসন পাবে না, কাজে বাণিজ্য এখানে কম হবে। আর যদি পিআর পদ্ধতি না থাকে, সব সিট থেকেই বাণিজ্য হবে যদি করে। 1 নম্বর। 2 নম্বর হইলো যে বলা হচ্ছে যে গণভোট দিলে প্রচার করা হবে যে নোট অফ ডিসেন্ট দিছে, এবং নোট অফ ডিসেন্ট নিয়ে যদি সারা যদি যায় তাহলে হাসিনা হতে পারে বিএনপি, যেটা জাহিদ ভাই বলল। এখন এই যে প্রচারটা করবে মানুষে যদি করে যে বিএনপি হবে হাসিনা, এটা মানুষ খাবে কেন? বললেই খাবে যে বিএনপি হাসিনার মতো হবে, এটা বললে খাবে কেন? এটা বললে যদি খায়
তাহলে কি প্রশ্ন আসে একটা, আমি প্রশ্নটা রেখে গেলাম, খাবে কেন মানুষ? এটা তো মানুষের আস্থার ব্যাপার। 3 নম্বর আসেন, আপনিও আলাপ করলেন যে না জয়যুক্ত যদি হয় এবং হওয়ার সম্ভাবনা আছে, যদি না জয়যুক্ত হয় তাহলে তো কোনো সমস্যাই নাই, গণভোটের রেজাল্ট যারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন তাদের পক্ষে চলে যায়, যদি না বোধক হয়। আর যদি হা বোধক হয় তাহলে কি হবে? হা বোধক হইলে এই যে মৌলিক গণভোট হওয়ার পর যে জুলাই সনদটা দাঁড়াবে তার ভিত্তিতে নির্বাচন হতে হবে, এক। আর 2 নম্বর, হা হওয়ার সম্ভাবনা এই কারণে বেশি যে এই দেশের সাধারণ জনগণ, যাদেরকে আমরা বলি সংবিধান বোঝে না, গণভোট বোঝে না, পিআর বোঝে না, এই যে এত কিছু, কিন্তু এইটুক বুঝে যে কেন ঐক্যমত্যে আসতে পারলো না, কোন কোন দলের কি কি কারণে আসতে পারলো না, এইটুক বোঝে। এইটুক যখন কি বোঝে বোঝে আসলে তখন তারা, আপনি কি মনে করেন যে কি বোঝে জনগণ, কেন ঐক্যমত্যে আসতে পারছে না বলে এখন ধারণা করছে না জনগণ? না 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 না, আমি ওটা বলছি না। এই যে ঐক্যমত্যে আসতে পারেনি সেটা বুঝছে হুম জনগণ, হুম এই যে কিন্তু কোন ঐক্যমত্যে কোন আসতে দলের পারে কারণে নাই। আসতে পারছে না এটা তো কিভাবে বুঝতে পারছেন? না না, আমার দরকার নাই তো সেটা, কিন্তু জনগণের কাছে বার্তাটা গেছে যেখানে ঐক্যমত্যে আসতে পারে নাই। হুম তো ঐক্যমত্যে যখন আসতে পারে নাই তার মানে কি, সবাই যখন যার যার স্বার্থ দেখে, একটা অজপাড়াগারের লোক বোঝে যে একটা মিটিং এ যখন বসে, যে দল যেখানে বসে সে তার নিজের স্বার্থ দেখে। এটা মিলে যখন ঐক্যমত্য হয় নাই তখন তারা বুঝতেছে গণভোটে যখন আসলো তখন এটাকে হাই করা উচিত, কেননা ওখানে একটা ঝামেলা যাচ্ছে। এটা গেল 1 নম্বর। দুই তো নম্বর হ্যাঁ হলো কেন করবে, গণভোটে যেখানে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে ওই আলোচনা করে ঐক্যমত হতে ওই পারে না, যে বড় দল যাদের অনেক ভোট আছে তারা ঐক্যমত হতে পারছে না। সেই সেই কারণে আসবে ভোটার, দলবিহীন জনগণের কথা বলছি, এটা পার্টিকুলারলি আমি, দলবিহীন জনগণ, দলের যারা আছে তারা তো তাদের পক্ষে থাকবে, যারা নোট অফ ডিসেন্ট দিচ্ছেন তাদের পক্ষে না দেওয়া হচ্ছে তাহলে নাই দিবে। আমি দলবিহীন লোকগুলোর কথা বলছি। দলবিহীন লোকগুলো ভাববে যে না কিছু একটা সমস্যা আছে, সুতরাং আমরা ওখানেই যাব, তো এই জন্য সমস্যা হাওয়া আছে হবে ভেবে ওখানেই কেন যাবে? সমস্যা আছে বলে তো যাবে। কিছু একটা ঘাপলা আছে, আমি যাব না এখানে, না না, নরমালি তো তাই যাবে হয় এই তাই না? কারণে, যাবে এই কারণে পিছনের দুটো দল পরীক্ষিত বাংলাদেশে, হুম এবং পরীক্ষিত দলগুলা কখন বাংলাদেশের সাধারণ যে জনগণ গুলা ভোটার, তারা কিন্তু সবসময় রাজনীতির ভিকটিম হইছে, তারা গ্যাদারিং করে ভোট দিছে, সুবিধা কিন্তু দলীয় দলটা নিছে। আমরা জানি দলবিহীন যে জনগণ গুলা তারাই সবসময় ভিকটিম। যে দল যখন ক্ষমতায় থাকে তার দলের কেউ ভিকটিম হয় না, ভিকটিম হয় সাধারণ জনগণ। হুম সুতরাং দুটো পরীক্ষিত দল যখন তাদের দেখা, তখন তারা ন্যাচারালি চিন্তা করবে আমরা যাই একটা পরিবর্তন, যেহেতু পরিবর্তনের কথা আসছে সেটা নিয়ে 7 মাসে ঐক্যমত্য হইতে পারে নাই, এখন গণভোটে আসছে, সুতরাং আমরা হা করব, 1 নম্বর। 2 নম্বর হলো 25টা লোক, 25 দুগুণে 50টা লোক যখন মঞ্চে ভোট দেয়, এখন যদি বাইরে মাত্র 2 লাখ লোকও ভোট দেয় সচেতন ভাবে, বাকি সবই বাদ দিলাম, 2 লাখ লোক তো গেল, তারা তো 50 জন লোকের চেয়ে বেশি, এগুলোও মাথায় রাখতে হবে, কারণ তারা জনগণ। মাত্র 2 লাখ লোকও যদি ভোট দেয় সেটাও বিবেচনায় নেওয়া যাবে, কারণ তারা অন্তত 50 জনের চেয়ে আপনি বেশি, বলছিলেন এগুলো একটু বিবেচনায় অ্যাডভোকেট নিতে আবু হবে। হানির রাজ্যকে যে দুটি দল পরীক্ষিত, কিন্তু আরেকটি দল নিয়ে তো আরো অনেক প্রশ্ন আছে, যারা মানে অন্যতম দল বা অন্যতম প্রধান দল এখনকার বাস্তবতায়। আমি দেখছিলাম একটা খবর, একটু পড়ি, এটি হচ্ছে 28শে অক্টোবরের খবর, প্রথম আলোর। জামায়াতের আমিরের বক্তব্য নিয়ে মন্তব্য, পুবাইল থানার ওসিকে প্রত্যাহার। তিনি জামায়াতের আমিরের মন্তব্যের নিচে লিখেছিলেন যে আগে গণভোট দরকার, যে স্বাধীনতা বিরোধীদের এদেশে রাজনীতি করার অধিকার আছে কিনা, মানে এরকম একটা মন্তব্য করেছিলেন, এবং তারপর তার আসলে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। তিনি বলছেন যে তদন্তের আগেই ব্যবস্থা নেওয়া হয়ে গেছে, এই হচ্ছে অবস্থা। মানে আরেকটি দল পরীক্ষিত না হয়েও তো একটা অবস্থানে আছে তাদের, নাকি মানে জনগণের মধ্যে এই ধারণাটা নাই একদম? না না, আপনি কি বললেন যে পরে মানে আগে গণভোট হওয়া দরকার কি মানে নিয়ে? আমি আসলে একজন ওসির কথা বলছিলাম, একটা একটা খবর হ্যাঁ, পড়ছিলাম যে সেখানে ওসি বলছে যে আগে গণভোট হওয়া দরকার, স্বাধীনতা বিরোধী এরা থাকতে পারবে কি পারবে রাজনীতি না, বা করার অধিকার আছে কিনা, এটি হচ্ছে তার বক্তব্য, একজন ওসির বক্তব্য। এটি এটি বলছেন, এবং তারপরে তাকে না না আসলে প্রত্যাহার করা হয়েছে ব্যবস্থা হিসেবে। হ্যাঁ না, আমি আমি একটা কথা বলি আপনাকে। আপনি একজন ওসি সাহেব যদি এটা বলে, 1 নম্বর হইলো যদি আপনি ধরেন সার্ভিসের নিয়ম ধরেন তাহলে উনি বলতে পারেন না। আর যদি মনে করেন যে না, জনগণ সে চাকরি করুক আর যাই করুক তার ওপিনিয়ন দেওয়ার অধিকার আছে, আমি ধরে নিলাম তর্কের খাতিরে যে অধিকার আছে, এটা যদি হয় তাইলে সে ওপিনিয়ন দিছে, আমি মেনে নিলাম, কিন্তু নর্মাল করছে তার এই ওপিনিয়ন দেওয়ার কথা না, তারপর আমি তর্কের খাতিরে ধরলাম। সেই যে ওসির কথা বলছেন, সেই ওসির, একজন ওসি হইতে হলে মিনিমাম তাকে মোটামুটি তাকে 14, 15, 16 বছর চাকরি করতে হয় সাব ইন্সপেক্টর পদে, সেখান থেকে আইসে ওসি হয়।
এবং তার বয়স মিলাইলে কিন্তু তার ইতিহাসটা মনে আছে, যে স্বাধীনতা বিরোধী শক্তি যাদেরকে বলছেন উনি, আমি অবশ্যই তাদের স্বাধীনতা বিরোধী শক্তি ট্যাগ তাদের এখনো আছে। এটা বললে আমরা কিন্তু আলোচনা করতেছি, ডিবেট করতেছি। তো আপনি স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কিন্তু এক পশলা হয়েছে, যদি বলা হয় পুরোপুরি হয় নাই, সেটার দায় কিন্তু তার, যিনি করতে পারেননি, এক। আর দুই, যে ওসি সাহেব এটা বলছেন, তার এইটুকু ইতিহাস বোধহয় মনে আছে যে বাংলাদেশের রাজনীতিতে এই শক্তিকে ব্যবহার করে 3 দলীয় জোটের যখন আন্দোলন হয় তখনও তারা সাথে ছিল, তাদেরকে পরীক্ষিত 2টি দল রেখেছে, 1 নম্বর। 2 নম্বর, যখন পরবর্তীকালে আবার এদেরকে নিয়ে জোট করা হয়েছে এবং এদেরকে মন্ত্রিত্ব দেওয়া হয়েছে, সেটাও বোধহয় ওসি সাহেব এই ঘটনাটা জানেন। তো আপনি স্বাধীনতা বিরোধী শক্তি ট্যাগ লাগাবেন একবার, তাকে নিয়ে আপনি একবার মন্ত্রিত্ব দিবেন, আবার যুগপথ আন্দোলন করবেন, আবার যখন প্রয়োজন হবে না ট্যাগ লাগানো কাকে বলছেন এটাও আমরা বুঝে যাচ্ছি, মানে তিনি কিন্তু কোনো নাম উল্লেখ করেন নাই কোন দলের কথা বলছেন, কিন্তু আমরাও তো তাই বলছি, কোন দলের কথা বলছি, আমি তো বলছি জামাতি স্বাধীনতা বিরোধী শক্তি, সেই হিসাবে পরিচিত। তো আমি তাকে কাজে লাগাবো কেন? যা খুশি তাই হোক এই দেশে, তাকে কেউ ব্যবহার করতে পারবে না। তাকে যারা ব্যবহার করছে সেটা দুটোই পরীক্ষিত দল। আচ্ছা, তা ব্যবহার করবেন, এই 3 দলের বাইরে আপনি বলছেন সামনে মানুষের জোয়ার আসতে পারে, মানে দুটি পরীক্ষিত দল আর একটা স্বাধীনতা বিরোধী দল। আমি সেই জায়গাটা যাচ্ছি, আমি বলছি যে পরীক্ষিত দলের যারা আছে তাদের এই যে গণভোটের ব্যাপারে ওই সমস্ত ক্ষেত্রে আমরা আসছি এখন। আর যেটা বলছেন আপনি যে 3 দলের বাইরে আমি কাকে বলবো? আমি এনসিপির মতো একটা দল, তার এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ভিত্তি দল হিসাবে ভিত্তি হয় নাই, ভোট হিসাবে তার ভিত্তি হয় নাই। আবার জামাত ইসলামের যদি ধরি, তাদেরও কিন্তু ভোটে পাশ করবে ওই রকম কোনো বড় ভিত্তি হয় নাই, কিছু সিট পাবে, এই মুহূর্তে ইলেকশনের 8-10টা সিট পেতে পারে, যার জন্য তারা পিআর পদ্ধতি নিয়ে চিৎকার করে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে জামাত বলেন আর এনসিপি বলেন, এনসিপি আমি বাদই দিলাম, কিন্তু জামাতকে যদি ধরেন আর অন্য 2টি দল যদি আপনি ধরেন, এখানে কিন্তু জামাত তার রাজনৈতিক ভিত্তি কিন্তু এক জিনিস, সেটা যখন আপনি রেজিমেন্টেড থাকবেন, আপনার ভিতরে ইউনাইটেড থাকবেন, আপনি আপনার শক্তিটা ক্ষয় হইতে দিবেন না, আপনি প্ল্যান মাফিক চলবেন এবং আপনার রাজনীতি টিকিয়ে রাখবেন, এটা হলো রাজনৈতিক ভিত্তি। আর একটা দল যখন ভাবে যে কোনোভাবে ক্ষমতায় গেলে প্রশাসনকে নিয়ে আমার ভিত্তি তৈরি করব, আমি অতীতে দেখেছি পরীক্ষিত 2টি দলই প্রশাসনকে ব্যবহার করে তার ভিত্তি তৈরি করে। আর যদি প্রশাসন ছাড়া তৈরি করতে পারতো, এখনো আমরা শুনি পতিত দলের নাকি কয়েক কোটি ভোটার বাংলাদেশে আছে, তাহলে প্রশাসন ছাড়া তারা তাদের ভিত্তিটা পারতেছে না কেন? এই সম্প্রতি উনি একটা মেসেজ দিয়েছেন, রয়টার্সে সম্ভবত ইন্টারভিউ দিয়েছেন, যে নির্বাচন বানচাল করতে চান বা বয়কট করতে চান। তো রাজনৈতিক ভিত্তি থাকলে পরে আমার কাছে মনে হয় আন্দোলন করা, লড়াই করা অত বড় দলের পক্ষে কঠিন কিছু না। কিন্তু কালকে সকালে কোনোভাবে ক্ষমতায় গিয়ে আবার প্রশাসনকে ব্যবহার করে, আবার আয়নাঘর, আবার ক্রস ফায়ার, তারপরে আপনার দাম্ভিকতা, আপনাদের রাজনৈতিক ভিত্তি করতে পারেননি। ধন্যবাদ আপনাকে। মানে কালকে সকালে ক্ষমতায় গিয়ে আবার কেন বলছেন? মানে এখনই তো অভিযোগ উঠছে যে প্রশাসনে ভাগাভাগি হয়েছে, মাহফুজ আলম বলছেন চোখের সামনে ভাগাভাগি হয়ে গেল, একজনের কাছে আবার কণ্ঠ রেকর্ডও আছে, আমি জামাতের নায়েবের কথা বলছি, মানে এখনো তো ভাগাভাগি বিষয়টা রয়েই যাচ্ছে। আমি বলি জি, ভাগাভাগি প্রসঙ্গে এখন কথা বলতে চাই না। না আমি ওই কথাতে যাচ্ছি না, লাইনটা শেষ করুন। মানে যদি বিষয়টা এরকম হয় যে ভাগাভাগি বা এইসব কিছু, তাহলে তো একযোগে সবার বলা উচিত এই সরকার নিরপেক্ষ নয়, এই সরকার এই দলের প্রতি ঝুঁকে আছে, এই সরকারের সময় প্রশাসন এইভাবে ভাগ করেছে, একটা দফা আসা উচিত, সিম্পল, ওনার অধীনে নির্বাচন চাই না। সেই দাবিটা আসছে না কেন? তাহলে কি মানে এটা এরকম যদি হয়েই যায়, আমি আপনাদের কথার পরিপ্রেক্ষিতে জবাবটা দিচ্ছি। সরকার নিরপেক্ষ না, সরকার কোন দলের দিকে ঝুঁকে যাচ্ছে, সরকার গণভোটের জন্য প্রতারণা করতেছে গণভোটের নামে, এত কিছুর পরে ওনার সাথে কথা হচ্ছে, ডাকলে যাচ্ছেন, আলোচনা চলছে, কেন? সবাই কেউ কিছু বোঝে না, সব একমাত্র এই সরকার আলী রিয়াজ, এই সরকার ইউনূস সাহেব, এরাই বোঝে, এদের কথাই চলতে হচ্ছে কেন? জি, আমি ডাক্তার সাহেব এই কেনর সাথে আপনার কাছে একটু ছোট্ট করে কেনটা বুঝে আমি পরের আরো মানে তাহলে এর ভবিষ্যতের কি হতে পারে সেটির দিকে যেতে চাইবো। কিন্তু কেন আসলে কি কেউ অভিযোগ করছে, কিন্তু কেন মানে এই প্রক্রিয়াগুলো চলমান থাকছে এবং সামনে তাহলে কোন দিকে যাচ্ছে, আপনার একটা বিশ্লেষণ ছোট করে শুনি। আমি শুনবো তার আগে একটা জিনিস একটু বলি, ওই যে মনোনয়নের বাণিজ্য নিয়ে রাজ্জাকি ভাই যেটা বললেন, মানে অ্যাপারেন্টলি যৌক্তিক যে দল 150টা পাবে, 150টাই বিক্রি হবে, বাকিগুলো বিক্রি হবে না, ব্যাপারগুলো এতটা সিম্পল না। একটা উদাহরণ দিই, ধরুন স্বাভাবিক নির্বাচন হচ্ছে, বিএনপি আওয়ামী লীগ আছে, বগুড়াতে আওয়ামী লীগ জেতে না,
নোয়াখালীতে যেতে না। ধরুন আবার গোপালগঞ্জে বিএনপি যেতে না। এখন গোপালগঞ্জে কি বিএনপি ইলেকশন করতে কেউ চায় না? কেউ কি যদি এর জন্য মনোনয়ন বাণিজ্য হয় টাকা দিতে প্রস্তুত না? টাকা দিতে প্রস্তুত। ওখানে কোটি কোটি টাকা খরচ করবেন। আবার আওয়ামী লীগের প্রার্থীও নোয়াখালী, বৃহত্তর নোয়াখালীতে গিয়ে একেবারে নিশ্চিত সিটে তারপরও মনোনয়ন চাইবেন, সেটার জন্য টাকা দিতে প্রস্তুত থাকবেন এবং সেটার জন্য কোটি কোটি টাকা খরচ করবেন, করেন। তো জিতবো না বলে সুতরাং আমি 150-এর পেতে পারে, এর বাইরে থাকবো বলে টাকা দেবো না, ভুল। বরং আরো বেশি টাকা দেবেন। কেন জানেন? কারণ হচ্ছে আপনি এবার থাকতে পারলেন না, কিন্তু আপনি 300 তালিকায় ঢুকে পড়লেন, তারপর সেটা আগাতে পারবেন। এবং যেহেতু আপনার যে কনস্টিটিউয়েন্সির খরচ সেটা যেহেতু হচ্ছে না, আপনি এখন, আমি নর্মালি বলি, একটা বড় বুর্জোয়া দল সে মনোনয়নের জন্য 5 কোটি দিল, 10 কোটি দিল, আবার তার খরচ হচ্ছে 10 কোটি, 15 কোটি, 20 কোটি। এখন সে যেহেতু ওখানে খরচ নাই, এখন কনস্টিটিউয়েন্সিতে তাকে ব্যক্তিগতভাবে ইলেকশন করতে হচ্ছে না, দল টোটাল ওখান থেকে কিছু খরচ করে করবে ক্যাম্পেইন, তাতে সে বিরাট আরো টাকা মনোনয়নের জন্য দিতে পারে, কারণ তার ওখানে আর খরচটা লাগছে না। আচ্ছা, আমি ওই নবীন নিয়ে প্রশাসনের ব্যাপারটা যদি বলি, আসলে সরকারগুলোর সমস্যা কোথায়? এই সরকারগুলো এই প্রবলেম ফেস করবে। 1-11 এই প্রবলেম গুলো ওভাবে ছিল না। কেন বলি? 1-11 আদতে একটা মিলিটারি সরকার ছিল এবং মিলিটারি অ্যাক্টিভলি সবকিছু কন্ট্রোল করেছে, একটা সিভিলিয়ান ফেস ছিল। ফলে ওই সব সরকারের নিজস্ব একটা ভিত্তি ছিল, নিজস্ব ভিত্তি ছিল যে মিলিটারি এটার পাওয়ার, মিলিটারি যথেষ্ট টাফ একটা পাওয়ার। তারা বেসামরিক ম্যানেজমেন্ট শেষ মতো ঠিক মতো করতে পারে নাই, কিন্তু এটা তো তাদের এই পাওয়ার আছেই। এখন ঘটনা হচ্ছে এই সরকারের তো আসলে মাঠের কোনো শক্তি নেই। এই সরকার ধারণা করেছিল, বা ডক্টর ইউনূস সম্ভবত, আমি ধারণা করি, দেশে ছিলেন না মুভমেন্টের সময়। শুধু সেটা না, ডক্টর ইউনূসকে শেখ হাসিনা ঝামেলা না করলে ডক্টর ইউনূস বাংলাদেশে ঠিক কি হচ্ছে, কিভাবে হচ্ছে, কেমন হচ্ছে, এটা ওনার ব্যস্ততার কারণে ওনার এইসব মনোযোগ আসলে ছিল না। ফলে এই মুভমেন্ট যে স্টুডেন্টরা করে নাই, মানে উনি মনে করছেন স্টুডেন্টরাই একমাত্র, এবং এটা নেতৃত্ব মনে করেছেন। আমি আজ পর্যন্ত কোনোদিন ছাত্রদের নেতৃত্বে কথাটা ব্যবহার করিনি কনসিয়াসলি, তারা এটা সামনের সারিতে ছিলেন, তাদেরকেই আমরা দেখেছি। তো ডক্টর ইউনূস মনে করেছিলেন যে স্টুডেন্টরাই সবকিছু, তারাই ওনাকে অ্যাপয়েন্ট করেছে, মাঠের শক্তিটা হবে স্টুডেন্টরা। তো ডক্টর ইউনূস একটা পর্যায়ে বুঝতেও পারলেন আসলে শক্তি নাই। এখন মাঠের শক্তি কাদের আছে? মাঠের শক্তি বিএনপির আছে, মাঠের শক্তি জামাতের আছে। শুধু মাঠের শক্তি না, প্রশাসনের মধ্যেও বিএনপি এবং জামাতেরই, কারণ এনসিপির লোকজন এখনো ওই পর্যায়ে আসে নাই, ওই বয়সে যান নাই যে তারা এই সব জায়গাগুলোতে যাবেন। তো ফলে এনসিপির প্রভাব কি হচ্ছে? একটা সময় ছিল, খুব ছিল, এখন কমছে আস্তে আস্তে। সেটা হলো যখন গণ অভ্যুত্থান হয়ে গেল, তখন আমরা অনেক গুরুত্ব দিচ্ছিলাম এবং প্রধান উপদেষ্টা বলে ফেলেছিলেন যে স্টুডেন্টরাই তার এমপ্লয়ার, মানে যারা প্রধান উপদেষ্টাকে এমপ্লয় করে তাদের সাথে তখন অনেকেই খাতির রাখার চেষ্টা করেছেন। তো সবার প্রভাব হয়েছে। এই কারণে যেহেতু ডক্টর ইউনূসের নিজস্ব কোনো শক্তি নাই, প্রশাসন এখন নানান জনের সাথে অ্যালাইন হওয়ার চেষ্টা করছে। এটাই হলো প্রধান কারণ। এমনি ঠেকাতে চাইলেও ঠেকাতে পারছেন না এই কারণে। আর সবচেয়ে বড় কথা, এক সময় রাজনৈতিক দলগুলো যে ধরনের শর্তহীন সমর্থন ছিল শুরুর দিকে ডক্টর ইউনূসের প্রতি, সেটা যেহেতু এখন আর নেই, এই কারণে সব জায়গায় এই বিভেদটা প্রকট হয়ে উঠছে। জি, একটু একটা মাঝখান থেকে একটা ছোট্ট প্রশ্ন করি। মানে মাহফুজ আলম যখন এই ধরনের কথা বলছেন যে প্রশাসনের চোখের সামনে ভাগাভাগি হয়ে যাচ্ছে, তারপরে তার সম্প্রতি আরও বেশ কিছু বক্তব্য যেগুলোর কারণেই কিনা জানি না তিনি চাপে পড়েছেন বলেও একটা বিশ্লেষণ আছে। অনেকে মানে কমেন্টস বক্সে লিখেন যে তিনি কি এখন ওই যে একটা অ্যাড ছিল না যে ফ্রুটিকা খেলে সব সত্যি বলা শুরু করে দেয়, অনেকে লিখছেন, আমি দেখছিলাম যে অনেকেই আসলে মানে একাধিক ব্যক্তি যেহেতু লিখেছে তাই মেনশন করছি যে ফ্রুটিকা খেয়ে তিনি এখন সত্য বলা শুরু করেছেন। এই যে বিষয়গুলো, তিনি কেন এরকম অবস্থায় আছেন, বা তিনি কি চাপে আছেন তার অবস্থানের কারণে? এটা একটু ছোট্ট করে, কারণ এটাই অবশ্য আলোচনার বিষয়বস্তু না, তাও শুনতে চাই। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার তার আগে বলি। মানে মাহফুজ আলম যখন এই বক্তব্যগুলো দেন, তার আগে তার মাফ চাওয়া উচিত একদম প্রকাশ্যে। ওনারা সরকারে আছেন, সরকারে থেকে ওনারা কি করেছেন আমরা যদি বলি, মানে তারা যখন ক্ষমতায় এসছেন, বাংলাদেশের ইতিহাসে এই পরিমাণ সমর্থনের কোনো মানে কোনো সরকার এবং ভবিষ্যতে হবে না। মানে আওয়ামী লীগ এবং তার দোসর, এটা যদি 20% আমি ধরি, এটা বাদ দিলে 80% মানুষ, 80% মানুষ কমপক্ষে ডক্টর ইউনূসকে সমর্থন করেছিল। একটা জিনিস একটু জানিয়ে রাখি, 70-এর নির্বাচনে বলা হচ্ছিল যখন কলা গাছকে নৌকায় দাঁড় করিয়ে দিলে কলা গাছ জিততো, শেখ মুজিব তো ওই সময় কাল্টে পরিণত হয়েছিলেন, কোনো সন্দেহ নাই। সেখানেও নৌকা পূর্ব পাকিস্তানে 74% ভোট পেয়েছিল, 26% ভোট কিন্তু নৌকা পায়নি। সব সিট পেয়েছে, কিন্তু 24% মানুষ পপুলার ভোটে তাকে ভোট দেয়নি। 80% কমপক্ষে সমর্থন নিয়েছিল। তো আপনারা কি ঘোড়ার ডিম করেছেন? আমরা তো এই প্রশ্নটা আমরা জানতে চাই। আপনাকে মাফ চাইতে হবে এটার জন্য। আপনার সামনে নিয়ে যায়,
আপনি বসে বসে দেখেন, কেন দেখেন এটা জানান আমাদেরকে, একটু আমরা জানতে চাই। এখানে একটা দ্বিতীয় কারণ কথা কি হচ্ছে এরকম মাহফুজুল ডাক্তার আলম, জাহিদ, আমি একটা শুধুমাত্র যুক্তির আলোচনার স্বার্থে বলি, যে ধরুন জি আওয়ামী লীগ বলি বা বিএনপি যখন সরকার করেছে, তাদের একটা দলীয় কাঠামো আছে, চেইন অফ কমান্ড আছে, সরকার গঠন করা নিজেদের মধ্যে কোঅর্ডিনেশন আছে। এই সরকার যখন গঠন হয় তখন তো আসলে মাহফুজ আলমকে ওই উপদেষ্টার সাথে কোনো খাতির নেই, আর এক উপদেষ্টার সাথে আর এক উপদেষ্টার খাতির নেই, প্রধান উপদেষ্টার সাথে খুব যে তাদের লিঙ্ক করে কাজ করার অভিজ্ঞতা কিছুই নাই। তো এরকম তো মানে হচ্ছে, উনি যে ব্যবস্থা নিয়ে ফেলতে পারবেন। এগুলো কারণ হতে পারে, কিন্তু আমি তো এগুলো শুনবো না, আমি এগুলো শুনবো না। কারণ হচ্ছে আমি একটা উপদেষ্টা পরিষদ পুষি, আমি পুষি শব্দটা বলি। আহ সুবিধা টুবিধা দিয়ে সরকার পুরোটা আছে, ওরা কেউ চ্যারিটি করছেন না এখানে। আমি তাদের কারো কারো ওয়াইড স্প্রেড অভিযোগ নেই, কারো কারো বিরাট ধনী হয়ে যাওয়ার অভিযোগ আছে, আমি সেগুলো নাই তুললাম। কিন্তু আমরা উপদেষ্টা পরিষদ পুষি টাকা দিয়ে ওনাদের পারফর্ম করতে। উনি কেন পারেন নাই টারেন নাই শুনতে চাই না, তারপরে সেগুলো ব্যাখ্যা করা দরকার ছিল, নাহলে এগুলো জানানো দরকার ছিল, স্টেপস নেওয়া দরকার ছিল, মেজার্স নেওয়া দরকার ছিল, আপনাকে নিতে হবে। তো এটা আমি শুনতে প্রস্তুত না তার জায়গা থেকে। আচ্ছা, এখন উনি কেন বলছেন, উনি টুপিটা খেয়েছেন বলা হচ্ছে, কেউ কেউ বলছেন এটার একটা কারণ এরকম। মাহফুজ আলম, আমি আবারও বলছি, এটা নিয়ে কথাবার্তা আছে, এটা নিয়ে কথাবার্তা আছে, এবং সাম্প্রতিক সময়ে সম্ভবত আমি ভুল না করলে খুবই নাম করা একজন প্রতিষ্ঠিত একজন সম্পাদকও এই কথা একটা ইন্টারভিউতে বলেছেন একটা শোতে। মাহফুজ আলম জামাতের বিরুদ্ধে খুব স্ট্রংলি অবস্থান নিয়েছিলেন। উনি ৭১ গেছেন, তাদেরকে ভোট না দেয়, এবং এনসিপি কে নাম উল্লেখ না করে বলেছিলেন যে এইরকম দোকানের আর দরকার নাই, এরকম দোকান আরো খুলেছে, তাদের কি রাজনীতি করা উচিত, এসব কথাবার্তা। এবং আমরা জানি ইনফর্মালি তিনি এনসিপির সাথে যথেষ্ট তার বুদ্ধি দিয়ে বুদ্ধিবৃত্তিক ভাবে জড়িত, তাদের পলিসির সাথে জড়িত। জামাত সম্ভবত তীব্র চাপ তৈরি করেছে সরকারের উপরে মাহফুজ আলম কেন, মানে ছাত্র দুই উপদেষ্টাকে আমরা প্রথম আলোতে একটা রিপোর্ট দেখেছি, সেপ্টেম্বরে সরে যেতে বলা হয়েছিল, কিন্তু জানা যায় যে মাহফুজ আলমের উপর চাপটা অনেক বেশি ছিল জামায়াতের দিক থেকে, সেই জন্য তিনি যথেষ্টই কোণঠাসা, সেই কোণঠাসা হওয়ার একটা আউটকাম এটা হতেও পারে। জি, আমি অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাকে মানে ফোনে ব্যস্ত আছেন, আমি তাছাড়া প্রশ্নটা করতে পারতাম। তাহলে ডাক্তার জাহিদ আপনার কাছ থেকে শুনি, তাহলে আসলে আচ্ছা, আমি এটা নিয়ে কোন দিকে যাবে ভবিষ্যৎ সেটি একটা প্রশ্ন। অ্যাডভোকেট রাজ্জাকে, আপনি কি আমাকে শুনছেন? অ্যাডভোকেট রাজ্জাকে, আপনি কি আমাকে শুনছেন? হ্যাঁ, শুনছি, আচ্ছা বলেন। আচ্ছা, আমরা যেই মানে এনসিপি একটু আলোচনার মধ্যে আসছিল কথায়, একটা বিষয় দেখছিলাম, আমি জিজ্ঞাসা করব শেষের দিকে, যে জিজ্ঞাসা করবো আসলে আপনারা ভবিষ্যৎটা কি দেখেন। শুরু থেকেই বলছি এটি নিয়ে কথা বলবো, কিন্তু সালাউদ্দিন আহমেদ যেমন এই প্রস্তাবনার কিছু অংশকে তিনি বলেন হাস্যকর, তার প্রেক্ষিতে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আমরা বলতে শুনলাম, তাকে ইঙ্গিত করে তিনি বলছেন যে খুব হাসি পেলে আমাদের কাছে আসবেন, আমরা হাসি বন্ধ করে কান্না ছুটিয়ে দেবো। মানে এই দলগুলোর এই বক্তব্যগুলোকে কেমনভাবে আপনারা মানে দেখছেন, এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয়বস্তু নিয়ে, বা যদি বলি সেন্সিটিভ বিষয়বস্তু নিয়ে জুলাই সনদের মতো, আপনি কিভাবে দেখছেন, এবং এনসিপির কি আসলে হাসি বন্ধ করে কান্না ছুটানোর সক্ষমতা আছে? ধন্যবাদ আপনাকে। সক্ষমতা আছে কি নাই সেটা আমি বলতে পারবো না, তবে একটা অ্যানালাইসিস যদি আমি দেই, তাইলে ধরুন এনসিপির কোনো, আমি একটু আগেও বলে গেছি, রাজনৈতিক দল হিসাবে ভিত্তি তার হয়নি, ভোটের জগতে ভালো ভোট তাদের হয়নি, তারপরে কিন্তু আলোচনায় এনসিপি কে রাখা হচ্ছে, প্রত্যেকে রাখছে, একে অপরের কাউন্টার দিচ্ছে। আমি যদি সবচেয়ে বড় দলের জায়গায় থাকতাম, আমি রাজনীতি দিয়ে তাদেরকে গিলে ফেলতাম। গিলে ফেলার মানে এই না যে তাদের ক্ষতি করব বা কিছু, রাজনীতি গিলে ফেলার মানে হচ্ছে কিভাবে পোষ মানানো যায়। ফ্রম ডে ওয়ান আমার সেই চিন্তা থাকতো, ফ্রম ডে ওয়ান তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করে আমরা কথা বলেছি, কিন্তু ফ্রম ডে ওয়ান ভাবা উচিত ছিল রাজনৈতিক দল, নাম্বার ওয়ান। নাম্বার টু, সংবিধান বলছে পোষ মানানো যেত কিভাবে। আমি পারতাম, তারা পারছেন না কেন আমি জানি না, আপনি কি করতেন? আমি একটু জানি পোষ মানানোর টেকনিকটা কি। সেটা বাংলাদেশের কেউ খাবে না, এই কারণে খাবে না। রাজ্জাকি ভাইকে এটার জন্য রাজ্জাকি ভাইয়ের কাছে যেতে হবে, ফি দিতে হবে, শুনতে হবে। ঠিক আছে, না না, আমি কিন্তু খুব আন্তরিক ভাবে বলছি, উচিত ছিল ওই জায়গাটায় যাওয়া, আমি মনে করি। যাই হোক, সেটা তেন যান নাই বা যেতে পারেননি। সংবিধান বলতেছে 25 বছর বয়স হলে সে এমপি হতে পারবে, সুতরাং তাদেরকে বাচ্চা বা তাচ্ছিল্য করার কিছু নাই। যদি বলি যে তাদের কথার ভিতরে উদ্যত্ত, সেটা গ্রহণযোগ্য নয়। উদ্যত্ত শুধু কথার ভিতরে না, টকশোতেই সহ যখন কেউ বলে ওকে লাথি মেরে বের করে দেয়া দরকার,
এটাও সুন্দর নয়। আবার কেউ যখন বলে এভাবে তাদেরকে ভাসিয়ে দেওয়া যায়, সেটাও গ্রহণযোগ্য নয়। 70 বছর বয়সের লোকের সমস্ত অপরাধ মাপ, আর 25 ঊর্ধ্ব যে এমপি হলে মন্ত্রী হতে পারে তাকে, আমি কিন্তু ফর গড সে আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি ডিবেট করছি। একটু আগে জাহিদ ভাই ভাসিয়ে দেওয়ার বললেন জন্য তার যে ব্যবস্থা, তাকে দল থেকে ব্যবস্থা নেওয়া হয়েছে, তাকে শোকজও করা হয়েছিল। সেটা সেটা হোক, সেটা আমি আমি তা বলছি না। আপনি ব্যবস্থা নেন, ঘটনা ঘটার পর যে হত্যা বহু হচ্ছে তারপর কিন্তু বিচার হয়, কিন্তু যে হত্যা হয়ে গেল সে ফেরত আসে না, এটা মাথায় রাখতে হবে। একটা চুরি করলে হাত কাটে দেয়, কিন্তু রাষ্ট্রের ভাবা উচিত চুরি বা করবে কেন, হাতই বা কাটবো কেন, এভাবে ভাবা উচিত। জাহিদ ভাই একটা কথা বললেন, 111 একটা সরকারের কথা তুলনা করলেন, তার অনেক যোগ্য ছিল ইত্যাদি ইত্যাদি। আমি যদি ব্যক্তি ফখরুদ্দিন আর ব্যক্তি একটু একটু কারেক্ট করে, যোগ্য ছিল বলিনি, আমি বলেছি তার একটা মাঠের শক্তি ছিল সেনাবাহিনী, যেহেতু সেনাবাহিনী অ্যাক্টিভ ছিল, সরকারের কোনো মাঠের শক্তি নেই। আমি সেই জায়গাটাই আসতেছি। ওই সরকারের পাশেও, ফখরুদ্দিন সরকারের পাশেও কিন্তু একজন সেনা প্রধান ছিলেন, তখন মাটি থরথর করে কাঁপতো। ইউনূস সাহেবের পাশেও কিন্তু ফুল ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে একজন সেনা প্রধান আছেন, মাটি কিন্তু কাঁপছে না। এই যে কাঁপছে না, তখন কাঁপতো, এর এর যে এইটা কেন কাঁপতো তখন আর কেন এখন কাঁপছে না, এর দায় নিশ্চয়ই ফখরুদ্দিন বা ইউনূস সাহেবের না, নাম্বার ওয়ান। নাম্বার টু, ইউনূস সাহেবের মাঠেরও শক্তি নাই, ইউনূস সাহেবের রাজনৈতিক শক্তি নাই, ইউনূস সাহেবের গ্রহণযোগ্যতা নাই, কিন্তু সে দীর্ঘ 14 মাস যাবৎ আছে। 1 নম্বর। 2 নম্বর, 80% লোকের সমর্থন নিয়ে উনি ছিলেন, এখন সেই সমর্থন নাই। আমি নিশ্চিত করে বলতে পারি যদি সেই সমর্থন না থাকে, সেটা দলীয় জনগণের সমর্থন হয়তো নাই। এবং দলীয় বলতে সব দলের বলা যাবে না, এই কারণে যে জাহিদ ভাই একটু আগে বলছেন কখনো জামাতের দিকে হেলে, কখনো এনসিপির দিকে হেলে, তার মানে কি ইউনূস সাহেবের সাথে সমর্থনে আছে কারা? জামাতও আছে, এনসিপিও আছে, আর সাধারণ জনগণ যারা দলবিহীন তারাও আছে। সুতরাং আমার কাছে মনে হয় ভিত্তি তার সেটা, তা না হলে আমার কাছে বিবেচনায় মনে হয়, আমি এতদিন পর্যন্ত যা শুনেছি তাতে এই সরকার শুধুই ক্ষতি করেছে। এই সরকার এমন একটা জায়গায় এসে সরকার দায়িত্ব নিছে, আমাদের দেশের কোন সরকার কি এইরকম পরিস্থিতির পর দায়িত্ব নিছিল অতীতে? নিশ্চয়ই না, সেটা আমরা কখনো বিবেচনায় নিই না, নাম্বার ওয়ান। নাম্বার টু, 14 মাস ধরে যে আলোচনাটা করা হইতেছে আমাদের দেশে শুধুই সরকারের দোষ, শুধুই সরকারের দোষ, আমি একমত, আমি দ্বিমত করছি না। ইউনূস সাহেবের কাছ থেকে কিন্তু বাংলাদেশের লোক বাড়তি আর কিছু পাবে না। কেন পাবে না সেটা বলছি। আমি যদি একটা মহিলাকে বা একটা মেয়েকে নায়িকা হিসেবে চিহ্নিত করি যে আমি পরিচালক, তাকে দিয়ে আমি অভিনয় করাবো, এভরিডে অভিনয় চলতেছে, 2 মাস 3 মাস 4 মাস শুটিং করাচ্ছি, আর বারবার বলছি হচ্ছে না হচ্ছে না, তাহলে একটা পর্যায়ে ফুল স্টপ দেওয়া উচিত সেই মেয়েটার ব্যাপারে, যে এর কাছ থেকে এর বেশি আর পাওয়া যাবে না, হয় তাকে দিয়ে আমি ছবিটা করাবো, নয়তো তাকে আমি বিদায় দিব। বিষয়টা এইরকম। আর মাত্র 3.5 মাস আছে ইউনূস সাহেবের, নির্বাচন দিয়ে চলে যাবে, এখনো কিন্তু সেই একই আলোচনা চলছে। কিন্তু বিগত 16 বছরে যে ঘটনাগুলা ঘটলো, হেলিকপ্টার থেকে গুলি করে মানুষ মারলাম, সেনা অফিসার হত্যা হলো 57 জন, শাপলা চত্বরে লোক মারা গেল, আয়নাগর ক্রসফায়ার, সবকিছুতে সিম্পল একটা কথা, বিচার তো হচ্ছে, কিন্তু পরিস্থিতিটা আমরা বিবেচনায় নেই না। সব দোষ মনে হয় কি ইউনূস সাহেব 5 বছর ধরে ক্ষমতায় ছিল, এখন 4 বছর 8 মাস বা 8.5 মাস পার করছে, এখন তাকে বিদায় দিতে হবে, সে তো চলেই যাবে। ব্যর্থতাটা থেকে যাবে রাজনৈতিক দলের। কেন? নির্বাচন যদি না নিতে পারে। এখনো কিন্তু নির্বাচনের ট্রেন নিয়ে যথেষ্ট জটিলতা আছে, কারণ নির্বাচনী ট্রেন শুধু একটা বগি নিয়ে রওনা দেয় নাই যে নির্বাচন নির্বাচন, তার সাথে আছে গণভোটের দাবি, তার সাথে আছে জাতীয় পার্টির 14 দল নিষিদ্ধের দাবি, তার সাথে আছে পিআর পদ্ধতির দাবি, তার সাথে লেভেল প্লেইং ফিল্ডের দাবি, তার সাথে ছাপলা না দিলে নির্বাচন করব না, নির্বাচন হইতে দিব না, জুলাই সনদে বাস্তবায়ন, অনেক কিছু আছে। সবগুলাকে পরিষ্কার করে এক লাইনে বলবেন ফেব্রুয়ারিতে নির্বাচনটা হবে তো? সেটা আমি জানি না, বাট নির্বাচনের পথটা মসৃণ নয়। মসৃণ নয়। আমি ডাক্তার জাহেদ আপনার কাছে একদম শেষ জায়গায় আপনার কাছে একটু জানতে চাই যে ওই যে বক্তব্যগুলো বলছিলাম যে হাসি বন্ধ করে কান্না ছুটিয়ে দেওয়ার বক্তব্য, বা ধরুন বিএনপি মানে লাউ কদুর নির্বাচন হতে যাচ্ছে সামনে, বিএনপি লাউ জামাত কদু, এইরকম বক্তব্য, এই বক্তব্যগুলোকে কিভাবে দেখছেন? আর লাউ কদুর সাথে এনসিপি বা অন্য দলগুলো তারাও আবার একটা জোট করবে বলে শুনতে পাচ্ছি, গণ অধিকার পরিষদ সহ এবি পার্টি, তারা আমি একটা খবর দেখছিলাম। অন্য দলগুলোকে আলু পটল এরকমভাবে বিভিন্ন সবজি মিলে একটা মিক্সড ভেজিটেবলের মতো কিছু হতে যাচ্ছে কিনা, কি মনে হয়? লাউ কদুর নির্বাচন সব মিলিয়ে একটু বলবেন।
অনেক কিছুই হবে। আর রাজনীতিতে এই ধরনের, আমি মনে করি না যে উনি যে যে বক্তব্য দিয়েছেন সেটা খুব বেশি সীমা লঙ্ঘন করেছে। আর জনাব পাটোয়ারি এই ধরনের বক্তব্য দেন, আমি ধারণা করি তাদের দল থেকে হয়তোবা একটা সিদ্ধান্তও আছে। ইনি তো বলেছিলেন যে 400 সিটের, মানে প্রথম কিন্তু 400 সিটের পার্লামেন্টের আলাপ এসেছিল ওখানে, ওর মধ্যে 300 সিটই তারা পেয়ে যাবেন। তো এই বক্তব্য ওনাদের আছে, এটাকে আমি খুব বেশি গুরুত্ব দিতে একেবারেই প্রস্তুত না। তবে আপনি যেটা বললেন যে এখন তাদের তো রাদার অন্য, মানে বিএনপি এবং জামাতের বাইরে তাদের আরেকটা জোট হওয়ার কথা বলছেন তারা কেউ কেউ। আমি ধারণা করি এই জোটটা রাদার বার্গেইন করার জন্য, জোট হিসাবে বার্গেইন করার জন্য জোট হচ্ছে। তারা আলাদাভাবে নির্বাচন করবেন বলে আমি মনে করি না। গণতন্ত্র মঞ্চের দলগুলো আছে, গণ অধিকার পরিষদ আছে, এনসিপি আছে, এবি পার্টি আছে, 6-3 এই 9টা দল, গণতন্ত্র মঞ্চে 6টা দল আছে। তো এরা মিলে আমি একটা নিউজ দেখলাম, তারা কথা বলছেন যে তারা এই আলাপ করছেন। তো এটা যদি করতে পারেন, আমি ধারণা করি এটা আবার বৃহত্তর একটা জোট হওয়ার জন্য বিএনপির সাথে এবং জামাতের সাথে বার্গেন করবে, একটা ফ্যাক্ট। যদি সবগুলো মানে জোট হতে পারে, এবং এইগুলো খুবই খুবই পজিটিভ জিনিস আমি মনে করি। রাজনীতি এভাবেই হয়, আপনি একটা বড় দল চেষ্টা করবে তার পাওয়ারটাকে যত বেশি ইউজ করে অন্যদেরকে যত কম ছাড় দেওয়া যায়, এমনকি যার সাথে জোট হবে তার সাথেও। মনে রাখতে হবে বিএনপির মতো দল বা জামাত তো আছে, বিএনপি বিশেষ করে 3টা নির্বাচন হয়নি, তার কি পরিমাণ ক্যান্ডিডেট জমে গেছে। অনেকেই এমপি হওয়ার জন্য বসেছিলেন ম্যাচিওর্ড অবস্থায় আসতে আসতে, যেমন বাংলাদেশের 60 বছর খুব বেশি বয়স না রাজনীতির হিসাবে। তো যিনি 60 বছরের দিকে রেডি হচ্ছিলেন 2007 সালে, যে উনি পরের নির্বাচনে 6 সালের শেষে এসে পরের নির্বাচনে তিনি ভালো কিছু পাবেন করবেন, 17.5 বছর চলে গেছে। তার বয়স এখন 77 বছর পার হয়ে 78 বছর হয়ে গেছে, এবং উনি হয়তো ওনার পলিটিক্যাল ক্যারিয়ার প্রায় শেষের দিকে। তো ওনারা চেষ্টা করবেন যত কম নমিনেশন শরিক দেশে দেওয়া যায়। শরিকরা যদি এখন চিন্তা করে আমরা জোট হিসাবে সিদ্ধান্ত নেব, জোট হিসাবে বার্গেইন করবো যে আমরা আমাদের জোট থেকে এই কয়টা সিট দিচ্ছি, এই কয়টা মানতে হবে। আপনি এখন ধরুন এক পার্টিকে বললো যে তোমার একটা দুটো কমাবো, তখন যদি জোট একসাথে রিঅ্যাক্ট করে না, ওকেও এগুলো দিতে হবে। সো বেটার বার্গেইন হবে, আমি এটাকে ওইভাবে দেখতে চাই আসলে। জি, দেখা যাক সামনের দিনে আসলে এই ভোট, জোট, নির্বাচনী ট্রেন কোন দিকে যায়, সাথে গণভোট, পিআর, অনেক কিছু আছে। সব মিলিয়ে আসলে কি হয়, মিক্সড ভেজিটেবলেই পরিণত হয় কিনা সেগুলো নিশ্চয়ই আমরা দেখবো। অনেক ধন্যবাদ ডাক্তার জাহেদ, অনেক ধন্যবাদ অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে। আপনাদের দুজনকেই ধন্যবাদ দর্শক এতক্ষণ সাথে থাকবার জন্য। আজকের মতো বিদায় নিচ্ছি আইবিটিভি ইউএসএর নিয়মিত আয়োজন রাজনীতির এপিঠ ওপিঠ থেকে।